আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব ছাত্র অবস্থায় আপনি যদি ফ্রিল্যান্সিং ছাড়া অন্য কোনো উপায়ে আয় করতে চান তাহলে কি কি উপায়ে এই আয়টা আপনি করতে পারেন। আমরা জানি নিঃসন্দেহে ফ্রিল্যান্সিং একটি আয়ের অন্যতম বড় উৎস এবং বাংলাদেশের অনেক স্টুডেন্ট ফ্রিল্যান্সিং করে অনেক ভালো টাকা ইনকাম করতেছে। কিন্তু আজকে আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কোনো কথাবার্তা বলবো না। ফ্রিল্যান্সিং ছাড়া যদি আপনি আয় করতে চান তাহলে কি কি বিকল্প ওয়ে আপনার কাছে আছে আমরা একটু সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিউশনি। টিউশনি বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্রাবস্থা আয়ের একটা অন্যতম জনপ্রিয় মাধ্যম। এটা অনেক আগে থেকেই চলে আসছে। ইভেন আমিও যখন স্টুডেন্ট ছিলাম তখন টিউশনি করে ইনকাম করে নিজের পড়াশোনা খরচ চালিয়েছি। বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো অনেক স্টুডেন্ট আছে যারা টিউশনি করে শুধুমাত্র তাদের নিজের পড়াশোনা খরচে চালাচ্ছে না, বরঞ্চ ফ্যামিলিকেও সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে। এবং এটা আমি সবচেয়ে প্রথম কারণ, মানে প্রথম রিজন এই হিসেবে রেখেছি কারণ এটা খুবই সহজ। আপনার যদি স্পেসিফিক কোনো বিষয়ে স্কিল থাকে যেটা আপনি খুব দক্ষ এবং স্টুডেন্টদেরকে বোঝাতে সক্ষম, তাহলে আপনি ওই বিষয়টা স্টুডেন্টদের পড়িয়ে খুব বেশি পরিমাণ টাকা ইনকাম না হলে আপনার চলার জন্য, ছাত্র অবস্থায় চলার জন্য যে পরিমাণ টাকা দরকার, ইভেন পড়াশোনাটা চালিয়ে নেওয়ার জন্য যে টাকাটা দরকার, সেই টাকাটা আপনি খুব সহজেই এখান থেকে ইনকাম করে নিতে পারবেন। এরপরে আমার যে পছন্দের তালিকাটা সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা যদি আমরা সহজভাবে একটু বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে অনেকটা হচ্ছে কমিশন বেসড মার্কেটিং। অর্থাৎ আপনি কোনো কোম্পানির স্টাফ না, আপনাকে সে মান্থলি কোনো বেতন দিবে না, মাস শেষে আপনাকে কোনো, বছর শেষে আপনাকে কোনো ইনক্রিমেন্ট দিবে না, আপনার কোনো বোনাস নেই, কিছু নেই। কিন্তু আপনি তাদের প্রোডাক্টটা, একটা প্রোডাক্ট বা সার্ভিস যাই হোক না কেন, একটা নির্দিষ্ট পরিমাণ ফি এর বিনিময়ে মার্কেটিং করে দিচ্ছেন এবং আপনার অধীনস্থ বা আপনার মাধ্যমে যদি কোনো সেলস জেনারেট হয়ে থাকে বা কোনো লিড জেনারেট যদি হয়ে থাকে, তাহলে তার এগেনস্টে কোম্পানি আগে থেকেই আপনাকে একটা, মানে অ্যামাউন্ট নির্ধারণ করে রেখেছে যে অ্যামাউন্টটা আপনাকে প্রতিটা সেলের এগেনস্টে প্রদান করবে। এটাকে আমরা শর্টকাটে বলি অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি এই অ্যাফিলিয়েট মার্কেটিং করেও ইনকাম জেনারেট করতে পারেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ভালো টাকা ইনকাম করতেছে। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে বিএ সোশ্যাল ইনফ্লুয়েন্সার। বর্তমান প্রেক্ষাপটে ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে এবং আপনি দেখবেন বাংলাদেশে যদি আপনি একটু তাকান তাহলে দেখবেন যে অনেক ইনফ্লুয়েন্সার নতুন নতুন তৈরি হয়েছে, ইউটিউব বলেন, ফেসবুকে বলেন, এবং বিভিন্ন কোম্পানি তাদেরকে টাকা প্রদান করতেছে তাদের বিভিন্ন প্রোডাক্ট প্রমোশন করার জন্য। ঠিক আছে? এখন আপনি যদি সোশ্যাল মিডিয়ায় খুব বেশি পরিমাণ সময় ব্যয় করেন তাহলে আমি বলবো এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার আপনার জন্য একটা অন্যতম আয়ের উৎস হতে পারে। তবে এর জন্য একটা শর্ত আছে, সেটা হচ্ছে আপনাকে একটা অনেক বড় একটা ফ্যান বেস ক্রিয়েট করে নিতে হবে। এখন এই ফ্যান বেস কিভাবে ক্রিয়েট করবেন সেটা সম্পূর্ণ আপনার স্ট্র্যাটেজি। এর মাধ্যমে আপনি নিজস্ব একটা ফ্যান বেস যদি ক্রিয়েট করে নিতে পারেন তাহলে এই সোশ্যাল ইনফ্লুয়েন্সারিং করার মাধ্যমে আপনি খুব ভালো একটা পরিমাণে অর্থ জেনারেট করতে পারবেন। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। এটাও বাংলাদেশের প্রেক্ষাপটে এখন অন্যতম বড় একটা আয়ের উৎস এবং প্রচুর পরিমাণে ছাত্র এখানে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে টাকা ইনকাম করতেছে। তবে এখানে দুইটা জিনিস কাজ করে। এক, অনেকে আছে যারা নিজেদের চেহারা দেখাতে চাচ্ছে না বা চেহারা দেখাতে চায় না, তার জন্য আপনি ফেসলেস চ্যানেল বানাতে পারেন, অথবা আপনি যদি নিজের চেহারা শো করতে চান তাহলে সেটা তো আপনি সেইভাবে নিজেকে ইউটিউব চ্যানেল গ্রো করতে পারেন। ইউটিউব চ্যানেল গ্রোর মাধ্যমে বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটিং করার মাধ্যমে আপনি খুব ভালো পরিমাণে একটা অর্থ জেনারেট করতে পারেন। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, গড়পড়তা চ্যানেলের চেয়ে আপনাকে যে কোনো স্পেসিফিক একটা বিষয়ের উপরে যদি আপনি চ্যানেল ক্রিয়েট করেন তাহলে সেখান থেকে আউটপুট আনা আরো বেশি পরিমাণে সম্ভব। এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ব্লগিং। ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরে আমরা সাধারণত করি কি, ভিডিও পাবলিশ করি। সেক্ষেত্রে আপনাকে হয়তো বা ভিডিও শুট করা লাগতে পারে কিংবা ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্ট করা লাগতে পারে এবং একই সাথে ওই ভিডিওটা পরবর্তীতে এডিট করা লাগতে পারে। এই পুরো বিষয়টা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের সাথে জড়িত। কিন্তু আপনি যদি এগুলো করতে পছন্দ না করেন, ফর এক্সাম্পল আপনার লেখালেখি বা ইংলিশ স্কিলটা ভালো আছে এবং আপনি কন্টেন্ট রাইটিং খুব ভালো করতে পারেন,
সেক্ষেত্রে আপনার জন্য ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যদি আপনি ভিডিও দেখাতে নাও চান বা ভিডিও শো করতে নাও চান, আপনি ব্লগিংটা আপনার অন্যতম একটা ভালো ইনকাম সোর্স হতে পারে। তবে এখানে একটা কথা আগে থেকেই ক্লিয়ার করে নেওয়া ভালো, ব্লগিং করতে এসে অনেকেরই ধারণা যে আমি ব্লগিং করতে আসলাম তো 6 মাসের ভিতরে আমি হিউজ টাকা ইনকাম করে যাব। ব্যাপারটা মোটেও তা না। আপনাকে ব্লগিং করতে হলে প্রত্যেকটা বিষয়ে আপনাকে নির্দিষ্ট একটা টাইম ফ্রেম পর্যন্ত সময় দিতে হবে, নিজের স্কিল ডেভেলপ করতে হবে, নিজের ওই সেকশনটা সম্পর্কে ভালো জানতে হবে এবং ওখানে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে হবে, তারপর আপনি ইনকামের প্রত্যাশা করতে পারেন। ব্লগিং থেকেও অনেক ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করা পসিবল যদি আপনি ঠিকঠাক মতন করতে পারেন। অনেকেই বলে যে এআই আসার কারণে ব্লগিং থেকে ইনকামটা অনেক কমে গেছে। ইটস ট্রু, এটা একদমই সত্য কথা এবং এই সত্য আপনাকে মেনেই ব্লগিং সেক্টরে আসতে হবে যদি আপনি আসতে চান। তবে কমে গেছে এটা যেমন সত্য, কিন্তু এটা একদম নিঃশেষ হয়ে যায় না এটাও সত্য। ব্লগিং থেকে এখনো মানুষ ভালো টাকা ইনকাম করতে আসে এবং করতেছে, ঠিক আছে। যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা সলিড স্ট্র্যাটেজি, যে আপনি আসলে কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করবেন। যদি আপনার এই স্ট্র্যাটেজিটা ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে উইদিন 1 ইয়ার যদি আপনি ঠিকঠাক মতন কাজ করতে পারেন তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে চলার মতন বা লাইফস্টাইল লিড করার মতন যে টাকা ইনকাম করা প্রয়োজন সেটা আশা করি করা সম্ভব। আশা করি না, 100% করা সম্ভব। আচ্ছা, এরপরে আছে সেল ইওর স্কিলস অনলাইন অফলাইন। এখন যদি মনে করেন যে আপনার এগুলো কোনোটাই পছন্দ না, কিন্তু আপনার স্পেসিফিক কোনো স্কিলস আছে, আপনি সেই স্কিলটাকে অনলাইন কিংবা অফলাইনে সেল করতে পারেন। এখন স্কিলটা বলতে আমি কি বুঝেছি, ফর এক্সাম্পল যারা ছাত্র আছে, মোটরসাইকেল চালানোটা অনেক বেশি অনেকের শখ হয়ে গেছে এবং মোটরসাইকেল নাই এমন স্টুডেন্ট খুব খুব কমই আছে, ঠিক আছে। গ্রাম লেভেলে অনেক আছে, কিন্তু একটু শহর লেভেলে যারা থাকে তারা ম্যাক্সিমামই দেখা যায় তারা মোটরসাইকেল আছে। এটা আপনার একটা স্কিল, মোটরসাইকেল চালানো একটা স্কিল। এই স্কিলটাকে আপনি সেল করতে পারেন। রাইড শেয়ারিং বর্তমানে খুবই জনপ্রিয় এবং বিশেষ করে যদি লোকাল শহরের কথা বাদ দিই, ঢাকা শহরের কথা চিন্তা করি, তাহলে রাইড শেয়ারিং খুবই জনপ্রিয়, ঠিক আছে। এবং এই রাইড শেয়ারিং করে আমি অনেক রাইডারের বাইকে উঠেছিলাম, তারা বেশ কিছু নাম করা ইউনিভার্সিটিতেও পড়ে। শুনলে অবাক হওয়া যাবে যে এই ইউনিভার্সিটির স্টুডেন্টরাও রাইড শেয়ারিং করে, এটা লজ্জার কিছু না। তারা এই স্কিলটা শেয়ার করে তারা তাদের পড়াশোনার খরচটা চালাচ্ছে এবং পরিবারকে সাপোর্ট দিতেছে। আই প্রাউড অফ দেম। তো আপনি আপনার এই স্কিলসটা শেয়ার করতে পারেন। কিংবা আপনার যদি মেয়েদের কথা চিন্তা করি, তাদের মেয়েদের অনেক গুণ আছে, যেমন তারা সেলাই করতে পারে, তারা আঁকা আঁকি করতে পারে, তাদের ডিজাইন স্কিল থাকতে পারে, তাদের মানে রান্নার স্কিল থাকতে পারে, বিভিন্ন ধরনের স্কিল তাদের থাকতেই পারে। আপনি এই স্কিলটাকে অনলাইন কিংবা অফলাইনে সেল করতে পারেন। আবার যদি আপনি মানে অনলাইনের ভাষায় যদি চিন্তা করি, মনে করেন আপনার ডিজাইন স্কিল আছে, আপনি গ্রাফিক ডিজাইন খুব ভালো পারেন। এখন গ্রাফিক ডিজাইনে দুই ভাবে ইনকাম করা যায়। একটা হচ্ছে যে আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন, কোনো একটা কোম্পানির প্রজেক্ট বা কোনো একটা ক্লায়েন্টের প্রজেক্ট আপনি ডিল করে দিবেন, বিনিময়ে সে টাকা দিবে। আবার আপনি নিজের স্কিলটাকে যে কোনো একটা কম্পিটিশনে অ্যাড করে নেবেন এবং আপনার যখন এটা সেল হবে তখন আপনি এখান থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এখানে হচ্ছে কি আপনি কোনো মানে ওপেন সিক্রেট একটা নিজের ডিজাইন স্কিল রেডি করলেন এবং সেটাকে প্রেজেন্ট করলেন। যদি কারো আগ্রহ হয় সে সেটা কিনে নেবে, বিনিময়ে আপনাকে টাকা দিবে, ঠিক আছে। এবং অনেক প্ল্যাটফর্ম আছে যারা এই ওপেন কম্পিটিশনটা অ্যাকসেপ্ট করে, অর্থাৎ আপনি তাদের ডিজাইন তাদের যে এক্সপেকটেশন সেই অনুযায়ী আপনি ডিজাইন সরবরাহ করলেন, আপনি জানেন না। কারণ ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে হয় কি যে আপনাকে আগে থেকে কন্ট্যাক্ট দেয়, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে আগে থেকে কন্ট্যাক্ট দিবে না। আপনাকে নিজেকে নিজের স্কিলটা শো করতে হবে, যদি তাদের পছন্দ হয় তারা এটা অ্যাকসেপ্ট করবে এবং আপনাকে সেটা একটা ফি প্রদান করবে। এভাবে আপনি আপনার স্কিলটাকে অনলাইন কিংবা অফলাইনে সেল করতে পারেন এবং এখান থেকে আপনি ভালো টাকা ইনকাম জেনারেট করতে পারবেন। এরপরে হচ্ছে যদি আপনাদের ই কমার্স কিংবা ই কমার্স বিজনেস এর প্রতি আগ্রহ থাকে, বাংলাদেশের প্রেক্ষাপটে এখন ই কমার্সটা না হলেও ই কমার্সটা এখন পর্যন্ত অতটা জনপ্রিয় হয় নাই, খুব বড় লেভেলের কিছু মানুষ করতেছে, তবে জনপ্রিয় হচ্ছে। কিন্তু এফ কমার্সটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই জনপ্রিয় হয়ে গেছে। এখন ই কমার্স আর এফ কমার্স এর বেসিক্যালি পার্থক্য কি, এফ কমার্সটা হচ্ছে ফেসবুক কেন্দ্রিক বিজনেস আর ই কমার্সটা হচ্ছে আপনার এর চেয়ে একটু বড় লেভেলের, আপনাকে ওয়েবসাইট বানিয়ে তারপর সেটার মাধ্যমে আপনার প্রোডাক্টটা সেল করাকে আমরা সাধারণত ই কমার্সের আওতায় বলি, ঠিক আছে। এখন আপনি যদি ই কমার্স শুরু করতে নাও চান তাহলে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে এফ কমার্স এর মাধ্যমে আপনি আপনার যে কোনো একটা প্রোডাক্ট
সেল করতে পারেন। যে কোনো স্পেসিফিক যদি কোনো বিষয়ে আপনার কাছে জানা থাকে এবং আপনার যদি কোনো স্কিল থাকে, সেটা আপনি এখানের মাধ্যমে সেল করতে পারেন। ই কমার্স বিজনেসটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই জনপ্রিয় এবং এটা শুরু করতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না। যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে আপনার একটা ফেসবুক পেজ এবং আপনার স্পেসিফিক প্রোডাক্ট সোর্সিং এবং সেই প্রোডাক্টটার মার্কেটে এখন ডিমান্ড কিরকম আছে সেটা বোঝা এবং একটা স্ট্র্যাটেজি। যদি আপনার এই সমস্ত বিষয়গুলো জানা থাকে এবং বোঝা থাকে, তাহলে আপনি খুব সহজেই একটা ই কমার্স বিজনেস শুরু করতে পারেন এবং এটার মাধ্যমে বাংলাদেশে এখন অনেকে স্বাবলম্বী হয়েছে এবং ভালো টাকা ইনকাম জেনারেট করতেছে। এরপরও আছে, যদি আপনার এগুলো ভালো না লাগে তাহলে আপনি পডকাস্ট শুরু করতে পারেন। এখন পডকাস্টের ব্যাপারটা কি, পডকাস্ট যদি আমরা সহজভাবে বুঝি তাহলে ইউটিউবের অডিও ভার্সন, একটু ডিফারেন্স আছে। ইউটিউবের ক্ষেত্রে হয় কি যে একজনই কথা বলে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি আজকে ভিডিওটা জেনারেট করতেছি বা তৈরি করতেছি, আমি একা কথা বলতেছি এবং আমি আমার ফেস দেখাচ্ছি, আমি স্ক্রিন দেখাচ্ছি। পডকাস্টের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আপনার ফেসও দেখাবে না, আপনার স্ক্রিনও দেখাবে না, দুইজন ব্যক্তি কথোপকথন করবে, ঠিক আছে। এবং তাদের সেই কথোপকথনটা আমরা বিভিন্ন পডকাস্ট চ্যানেলে এটা দেখে থাকি। এটা খুবই জনপ্রিয় একটা মাধ্যম, ঠিক আছে। অনেকেরই ভিডিও দেখতে পছন্দ হয় না, ভালো লাগে না, তারা পডকাস্টে মানে কথা শুনতে পছন্দ করে, ঠিক আছে। আপনি যদি এই মানে এই জাতীয় কোনো আপনার স্কিল থেকে থাকে তাহলে আপনি অবশ্যই একটা পডকাস্ট শুরু করতে পারেন। তবে একটু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পডকাস্টের মনিটাইজেশন যে পদ্ধতিটা, এটা একটু ডিফারেন্ট এবং একটু জটিল, ঠিক আছে। তো আমি সাজেস্ট করব, যদি এই জন্য আমি পডকাস্টটাকে একদম সবার শেষের দিকে রেখেছি, যদি আপনার এই জায়গায় স্কিল থাকে এবং উপরে যে কোনো একটা স্কিল যেগুলো নিয়ে আলোচনা করেছে তার একটাও আপনার পছন্দ না হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই পডকাস্ট নিয়ে শুরু করতে পারেন। এটা এখান থেকেও ভালো টাকা ইনকাম জেনারেট করা পসিবল। তবে আগেই বলছি এর মনিটাইজেশন পদ্ধতিটা একটু ভিন্ন। আচ্ছা, এই যে আমরা পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো সবগুলোই প্রুভেন পদ্ধতি এবং এর যে কোনো একটা পদ্ধতি, আমি বলতেছি না যে আপনি 4টা 5টা নিয়ে আলোচনা করেন, আমি এখানে 7 থেকে 8টা টপিকস নিয়ে আলোচনা করেছি। আপনার যেটা ভালো লাগে আপনি ঠিক সেটা নিয়েই শুরু করতে পারেন এবং ইনশাল্লাহ যদি ঠিকঠাক মতন আপনি শুরু করতে পারেন, তাহলে ছাত্র অবস্থায় ইনকাম বা পড়াশোনার জন্য যে টাকাটা প্রয়োজন কিংবা নিজের হাত খরচের কথাই বলেন, হাত খরচের জন্য যে টাকাটা প্রয়োজন সে টাকাটা তো আয় করা অবশ্যই অবশ্যই সম্ভব এবং এর সাথে সাথে পরিবারকে সাপোর্ট দেওয়া সম্ভব, আমি বিশ্বাস করি, ঠিক আছে। ইভেন যদি আমি বলি টিউশনি, সেটা আমি আমার স্টুডেন্ট লাইফে করেছি এবং আমি সেখান থেকে আমার নিজের পড়াশোনা খরচ এবং আনুষঙ্গিক আরো অনেক খরচ বেয়ার করেছি। এখন মানে এখন তার করার প্রয়োজন হয় না, ঠিক আছে। তো যাই হোক, তো এই যে বিষয়গুলো আছে, আপনি যে কোনো বিষয় নিয়ে আপনি শুরু করতে পারেন, আশা করি ভালো কিছু হবে। সবার জন্য শুভকামনা রইল। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো কন্টেন্টে আগ্রহী হয়ে থাকেন বা জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই চ্যানেলে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে ভিডিও আপলোড করে থাকবো ইনশাআল্লাহ।